আমরা গতকালকে এই পর্যন্ত আমরা আলোচনা করে এসেছিলাম যে একটা জেনারেটরের টার্মিনালে যদি আমাদের 3 ফেজ ফল্ট হয় তাহলে আমাদের ইকুয়েশনটা এসে দাঁড়ায় এরকম এর মধ্যে দুটো কম্পোনেন্ট ঠিক আগের মতনই নর্মাল আরএল সার্কিটের মতন। এই এসি এবং ডিসি কম্পোনেন্টকে আমরা এখানে একটা জিনিস ফিগারটা গতদিনে আলোচনা করে এসেছিলাম, শুধু এসি কম্পোনেন্টটাকে যদি আমি দেখাই ফিগার হিসেবে, ছবি হিসেবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এসি কম্পোনেন্ট নিজেও কনস্ট্যান্ট না, পিক টু পিক ভ্যালু কনস্ট্যান্ট না, আস্তে আস্তে নেমে যাচ্ছে। অর্থাৎ এখানেও আমাদের জিনিসটা আছে কয়েক দফায়। বিশেষ করে একটা পিরিয়ড আমরা বলি প্রথম 1 থেকে 2 সাইকেল পর্যন্ত সাবট্রানজিয়েন্ট পিরিয়ড, তারপরে পরের 2 থেকে একেবারে স্টেডি স্টেট হওয়ার আগ পর্যন্ত এটা 8-10 সাইকেল, যেটা ডিপেন্ডিং অন দি মেশিন সাইজ হতে পারে, সেটাকে আমরা ট্রানজিয়েন্ট পিরিয়ড বলি। আর ফাইনালি যখন কারেন্ট ফল কারেন্টটা স্টেডি স্টেটে পৌঁছায় তখন আমরা বলি স্টেডি স্টেট ফল কারেন্ট। এই সাবট্রানজিয়েন্ট পিরিয়ডের যে কারেন্ট তাকে আমরা বলি সাবট্রানজিয়েন্ট কারেন্ট, যার ভ্যালু সবচেয়ে বড়। আর তারপরের কারেন্টটা আসছে ট্রানজিয়েন্ট কারেন্ট, যেটা সাবট্রানজিয়েন্টের থেকে একটু ছোট। আর সব শেষে যখন ফাইনালি সাবট্রানজিয়েন্ট ট্রানজিয়েন্ট দুটো পিরিয়ডই শেষ হয়ে যায় তখন আমাদের স্টেডি স্টেট, এবং এই কারেন্ট আমরা বলি স্টেডি স্টেট ফর কারেন্ট। এই কারেন্ট গুলোকে আমরা এইভাবে লিখে এসেছিলাম। এইগুলো যদি আরএমএস ভ্যালু আমরা বার করতে চাই তাহলে সাবট্রানজিয়েন্ট পিরিয়ডের আরএমএস ভ্যালু, সাবট্রানজিয়েন্ট কারেন্টের আরএমএস ভ্যালু বা এসি কম্পোনেন্টের আরএমএস ভ্যালু আমাদের এইটা আসছে at t is equal to 0, মনে রাখতে হবে at t is equal to 0 এই ভ্যালু, এটাকে আমরা সাবট্রানজিয়েন্ট কারেন্ট বলি, আরএমএস ভ্যালু অফ সাবট্রানজিয়েন্ট কারেন্ট। এরপরে সাবট্রানজিয়েন্ট টাইমের পরে আমাদের ট্রানজিয়েন্ট পিরিয়ড শুরু হয়। আমরা আগে বলেছিলাম সেই ট্রানজিয়েন্ট কারেন্টের আরএমএস ভ্যালুকে আমরা এই এক্সপ্রেশন দিয়ে এক্সপ্রেস করেছিলাম, এবং ফাইনালি স্টেডি স্টেট কারেন্টকে আমরা এই ইকুয়েশন দ্বারা এক্সপ্রেস করেছিলাম। ডিসি কম্পোনেন্টটাকে আমরা ম্যাক্সিমাম সবসময় ধরে রাখি পাওয়ার সিস্টেমে, যে ফল্ট কারেন্টটা ম্যাক্সিমাম, সবচেয়ে ম্যাক্সিমাম হওয়াটাই ক্ষতিকারক, এবং আমরা পাওয়ার সিস্টেমের জন্য সবচেয়ে ক্ষতিকারক কারেন্টটাই আমরা নির্ণয় করে রাখি। সেই হিসেবে আমাদের ডিসি কম্পোনেন্টের মান হলো এইটা, যেটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি √2। এই আই ডাবল প্রাইমটা হচ্ছে আরএমএস ভ্যালু অফ দি সাবট্রানজিয়েন্ট কারেন্ট, যেটা আগে আমরা বার করে এসেছি। এখন এইটার পুরো সামারি আমরা এখানে দিয়ে রেখে এসেছি। টোটাল অ্যাসিমেট্রিক্যাল কারেন্ট হচ্ছে এসি এবং ডিসি কম্পোনেন্টের যোগফল, যার ভ্যালু হচ্ছে এরকম। এইটার যদি এই অ্যাসিমেট্রিক্যাল কারেন্টেরই যদি আবার আমরা আরএমএস ভ্যালু নির্ণয় করতে চাই টোটাল কারেন্টটা, তাহলে আমাদের ইকুয়েশনটা এই ধরনের হবে। আইএসি মানে হচ্ছে আরএমএস ভ্যালু অফ দি ট্রানজিয়েন্ট সাবট্রানজিয়েন্ট কারেন্ট, এসি কারেন্ট, তারপরে হচ্ছে ডিসি কারেন্টের স্কোয়ার। এখান থেকেই আমাদের এক্সপ্রেশনটা আলটিমেটলি এইরকম আকার নিয়েছিল, এই ভ্যালুটা, যেটা আমরা পরে ব্যবহার করবো অনেক অঙ্কে। তাহলে আমাদের সামারি আকারে বলতে গেলে সিমেট্রিক্যাল কারেন্টের আরএমএস ভ্যালু টোটাল কারেন্ট অ্যাট এনি টাইম, এই মনে রেখো এই কারেন্টটা হচ্ছে যেটা at t is equal to 0, এই যে কারেন্টটা সাবট্রানজিয়েন্ট কারেন্ট, আরএমএস ভ্যালু অফ সাবট্রানজিয়েন্ট কারেন্ট at t is equal to 0, বা আরএমএস ভ্যালু অফ দি এসি কারেন্ট, আরো বেশি টোটালি যদি বলতে চাই আরএমএস ভ্যালু অফ দি এসি কারেন্ট, এসি কম্পোনেন্ট, তাহলে হচ্ছে at t is equal to 0 এই ভ্যালু। তো এইটাই আমরা সাবট্রানজিয়েন্ট কারেন্ট, আরএমএস ভ্যালু অফ দি সাবট্রানজিয়েন্ট কারেন্ট বলে থাকি। এরপরে ডিসি কম্পোনেন্ট আমি আলোচনা করলাম। এখানে আসলো আমাদের যে কোনো টাইমে যদি আমাদের বার করার দরকার হয় এসি সিমেট্রিক্যাল এসি কম্পোনেন্টের মান, এই টি এর ভ্যালু অনুযায়ী এটার মান নির্ভর করবে, এইসব প্যারামিটার গুলো দেয়া থাকবে। তারপরে সাবট্রানজিয়েন্ট কারেন্টের আরএমএস ভ্যালু এই কোশ্চেন যেটা আগে বার করে এসেছে সবগুলো এখানে দেখানো হলো। আমরা একটা অঙ্কে আজকে এখান থেকে আলোচনা করতে পারি। অঙ্কটা হচ্ছে, আমি এখানে দেখাই, ছবি আকারে দেখাতে বললে ভালো হতো। একটা জেনারেটর, জাস্ট একটা জেনারেটর যার রেটিং গুলো দেওয়া আছে 500 MVA, 20 kV, 60 হার্টজ এর সিনক্রোনাস জেনারেটর।
যার রিঅ্যাক্ট্যান্স গুলো এখানে দিচ্ছে, সাবট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স এই ভ্যালু, সব পিউতে ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স এত পিউ, স্টেডি স্টেট রিঅ্যাক্ট্যান্স বা সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স এত পিউ, টাইম কনস্ট্যান্ট এটাই দেখতে পাচ্ছ, টাইম কনস্ট্যান্ট বলতে টিডি ডাবল প্রাইম মানে সাবট্রানজিয়েন্ট টাইম কনস্ট্যান্ট সব সেকেন্ডে, এটা ট্রানজিয়েন্ট টাইম কনস্ট্যান্ট 2 সেকেন্ড, এবং আর্মেচার টাইম কনস্ট্যান্ট এটা হচ্ছে 2.2 সেকেন্ড। এবং এই জেনারেটরটা একটা সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে সোর্স মানে সিস্টেমের সাথে কানেক্টেড হয়েছে। এখন জেনারেটরের অপারেটিং এটা বলছে 5% অ্যাবভ দি রেটেড ভোল্টেজ। জেনারেটরের রেটিংটা হচ্ছে 20 কেভি, এটা হচ্ছে আরএমএস ভ্যালু লাইন টু লাইন ভোল্টেজে। আর এখানে দিচ্ছে জেনারেটর নর্মালি হয়তো এক্সাইটেশন বেশি হওয়ার কারণে জেনারেটর 5% অ্যাবভ দি রেটেড ভোল্টেজে অপারেট করছে এক নো লোড। আর এইরকম সময় যদি একটা 3 ফেজ ফল্ট হয় জেনারেটরের টার্মিনালে বা সার্কিট ব্রেকারের পরে, তাহলে আমাদের কারেন্টটা সেটাও বলছে যে ব্রেকার ইন্টারাপ্টস দি ফল্ট কারেন্ট 3 seconds after the fault inception, অর্থাৎ ফল্ট যখন হলো তার 3 সাইকেলের মাথায় এই ফল্ট সার্কিট ব্রেকার কন্ট্যাক্ট ওপেন হয়ে ফল্টটা আইসোলেট করে ফেলে। এখন এই অবস্থার মধ্যেই বার করতে বলছে আমাদের তিনটে ভ্যালু, RMS value of the subtransient fault current in PU and in kiloampere, maximum DC offset as a function of time, and RMS asymmetrical fault current which the breaker interrupts assuming the maximum DC, অর্থাৎ সার্কিট ব্রেকার যে 3 সাইকেলের মাথায় ফল্টটা ওপেন করে, অর্থাৎ 3 সাইকেল পরে টোটাল অ্যাসিমেট্রিক্যাল কারেন্টের আরএমএস ভ্যালু নির্ণয় করতে বলছে। তো এটার জন্য দেখো যেহেতু জেনারেটরটার ইন্টারনাল ভোল্টেজটা এরা বলছে যে জেনারেটর 5% অ্যাবভ দি রেটেড ভোল্টেজ, তার মানে এই যে জেনারেটরের পার ফেজের যে ভোল্টেজটা যদি এটা 100% অপারেট করতো মানে নর্মাল ভোল্টেজে অপারেট করতো তাহলে এটা হতো 1 পিউ, কিন্তু যেহেতু 5% অ্যাবভ দি রেটেড ভোল্টেজ অতএব এটা 5% অ্যাবভ মানে 0.05% মানে 0.05, তাহলে সেখানে 1 এর 5% হচ্ছে 0.05, তাহলে 1.05 পিউতে অপারেট করছে। এখন ইজির ভ্যালু তার মানে এই দাঁড়াবে। তা এখানে সাবট্রানজিয়েন্ট কারেন্টটা আরএমএস এর সাবট্রানজিয়েন্ট কারেন্টটা যেটা এ পার্টে চাচ্ছে তার মানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলে এটা পিউতে হলো। যদি এটাকে কিলো অ্যাম্পিয়ারে চাও তাহলে এটাকে বেস কারেন্ট দিয়ে গুণ দিতে হবে। বেস কারেন্টটা বার করবে, এখানে জেনারেটরের যে বেস কারেন্টটা হচ্ছে যে জেনারেটরের যে রেটিং ডিভাইডেড বাই √3 ইন্টু ভি রেটেড, যে ভোল্টেজ রেটেড নর্মাল ফর্মুলা অনুযায়ী আর কি। তো এখানে তাহলে এটা ভ্যালুটা আসছে 14.43 কিলো অ্যাম্পিয়ার। সেখান থেকে সাবট্রানজিয়েন্ট কারেন্টটা হলো টোটাল তাহলে আমাদের কিলো অ্যাম্পিয়ারে আসছে এটা। এখন আইডিসিটা হচ্ছে ডিসি এক্সপ্রেশন আমরা আগে দেখে এসেছি, এই যে কারেন্টের এক্সপ্রেশনটা আগেই দেখে এসেছি। এটা হচ্ছে আমরা আগের বারে বলেছিলাম আই ডাবল প্রাইম। আই এখানে দেখো এক্সপ্রেশন আমরা লিখে এসেছি, এই যে অ্যাসিমেট্রিক্যাল কারেন্ট এখানে এসছে এই যে আই ডাবল প্রাইম মানে হচ্ছে ইজি ডিভাইড বাই এক্স ডি ডাবল প্রাইম, এটা হচ্ছে আরএমএস ভ্যালু অফ দি সাবট্রানজিয়েন্ট কারেন্ট। আমরা এই ইকুয়েশনটা এই যে √2 ইন্টু এই ইজি ডিভাইড বাই এক্স ডি ডাবল প্রাইম এটাকে আমরা আই ডাবল প্রাইম দিয়ে লিখলাম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি। এই আই ডাবল প্রাইমের ভ্যালু ইতিমধ্যে বার করে ফেলেছি, তাহলে এটা পিউতে রাখতে পারো, 1 কিলো অ্যাম্পিয়ারে নিলে কিলো অ্যাম্পিয়ার দিয়ে গুণ দিয়ে দিয়েছে সেটাও হতে পারে। এটা গেল। আর যদি সি পার্টে যেটা চেয়েছিল সেটা হচ্ছে আরএমএস অ্যাসিমেট্রিক্যাল ফল্ট কারেন্ট, 3 সাইকেলের পরে আরএমএস অ্যাসিমেট্রিক্যাল ফল্ট কারেন্ট, তার ভ্যালুটা হবে এরকম ধরনের √√i এসি কম্পোনেন্ট স্কোয়ার প্লাস ডিসি কম্পোনেন্ট স্কোয়ার। তো এই দুটো কম্পোনেন্টের মান আগেই কি করে বার করতে হয় সেটা দেখানো হয়েছে। আরএমএস ভ্যালু অফ দি সিমেট্রিক্যাল কারেন্ট এই যে এইভাবে তুমি এক্সপ্রেশনে বসাও। এই টি এর মানটা এখানে হচ্ছে আমাদের 3 সাইকেল হবে, 3 সাইকেলের ইকুইভ্যালেন্ট সেকেন্ডে বসালেই হয়ে যাচ্ছে। এইভাবে তুমি সবগুলো যদি করে ফেলো দেখো, না প্রথমটা বোধহয় হচ্ছে ডিসি কম্পোনেন্ট অ্যাজ এ ফাংশন অফ টাইম 3 সাইকেল
3 সাইকেল মানেই হচ্ছে 0.05। এখানে জিনিসটা বোধ দেখানো হয়নি। 3 সাইকেল মানে কতটা? 3 সাইকেল মানে এক সাইকেল তো হচ্ছে যে এখানে 60 হার্টজ, তো তাহলে 3/60 দেখো এটা আসবে 0.05। এই টাইমটা কি করে এসছে এখানে হয়তো দেখানো হয়নি জিনিসটা তোমাদেরকে। এই যে টি এর মানটা 3 সাইকেল বলা হয়েছে। 3 সাইকেল মানেই হচ্ছে 0.05 সেকেন্ড। এটা সেকেন্ডে কনভার্ট করা। তাহলে সেই পয়েন্ট যদি 60 হার্টজের হয় তাহলে 3 সাইকেল মানে এক সেকেন্ড সাইকেল মানে হচ্ছে যে 1 টি মানে হচ্ছে 1/f। তো এখানে 3 সাইকেল মানে t/f, তার মানে 3/60। এটা করলেই আসে 0.05। এই টি এর মান বসাবা, আর এই সব ভ্যালুগুলো তো দেওয়া আছে। সাবট্যানজেন্টের রিঅ্যাকট্যান্সের মান, ট্রানজিয়েন্টের রিঅ্যাকট্যান্সের মান, স্টেডি স্টেট রিঅ্যাকট্যান্সের মান বা সিকোয়েন্স রিঅ্যাকট্যান্সের মান, এই ট্রানজিয়েন্ট টাইম কনস্ট্যান্টের প্রত্যেকটা সাবট্রানজিয়েন্ট ট্রানজিয়েন্ট এর মান সব দেওয়া আছে। এই সব ভ্যালুগুলো বসালে আমাদের এত পিউ হয়, বা এটাকে এই বেস কারেন্ট দিয়ে গুণ দিয়ে এত কিলো অ্যাম্পিয়ার হয়ে গেল। আর ডিসিটা এটা হচ্ছে এসি কম্পোনেন্টের মানটা। এখন ডিসি কম্পোনেন্ট মান ওই একই টাইমে 0.05 সেকেন্ডে এইসব ভ্যালুগুলো বসালে এই আমার হলো এখানে টোটাল কারেন্টটা দাঁড়াবে তাহলে এই 132 কিলো অ্যাম্পিয়ার। এটা যদি পিউতে চাইতে তাহলে আমাদের সেটাও পিউতে বার করতে পারতাম। এই ভ্যালুটা পিউতে রাখো, এই ভ্যালুটা পিউতে রাখো, পিউতে বার হয়ে যাবে। তাহলে আমরা সাবট্রানজিয়েন্ট কারেন্ট কি মেনলি আমরা জেনারেটরের টার্মিনালে যদি ফল্ট হয় আমরা সাবট্রানজিয়েন্ট সিনারিওকে এইভাবে ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা রিপ্রেজেন্ট করাতে পারি। সোর্স আর বিহাইন্ড দ্য সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স XD ডাবল প্রাইম। এখানে ফল্ট হলে ফল্ট কারেন্টটাকে আমরা বলছি সাবট্রানজিয়েন্ট কারেন্ট ID ডাবল প্রাইম, I ডাবল প্রাইম। তার ভ্যালু হচ্ছে এরকম। ট্রানজিয়েন্ট কারেন্টকে যদি ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা রিপ্রেজেন্ট করাতে চাই তাহলে আমাদের এরকম আসবে। আর স্টেডি স্টেট ফল্ট কারেন্টের সিনারিওকে যদি ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা রিপ্রেজেন্ট করাতে চাই তাহলে আমাদের এই এক্সপ্রেশন এই ধরনের সার্কিট দিয়ে আসবে। সোর্স বিহাইন্ড দি সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স। অতএব এই কারেন্টটা হবে, এখানে মুছে গেছে হয়তো দেখানো হয়নি, এই কারেন্ট হচ্ছে আই, কারণ আই মানে হচ্ছে এই জি ডিভাইড বাই এক্স। এই হলো জিনিসটা। এখন এখানে একটা কথা বলা হয়েছে যে ফল্টটা যদি সোর্সের জেনারেটরের টার্মিনাল থেকে বেশ কিছুটা দূরে হয়, যদি দূরে হয় তাহলে দূরের জন্য যে রিঅ্যাকট্যান্স হবে ওই লাইনের যে রিঅ্যাকট্যান্সটা, সেই রিঅ্যাকট্যান্সটা সবসময় এইটার সঙ্গে যোগ হবে। এখানে একটা রিঅ্যাকট্যান্স আসবে, সেই রিঅ্যাকট্যান্সটা হলে ফল্ট কারেন্টটা নির্ণয় হবে তখন সোর্সের ভোল্টেজ ডিভাইড বাই এই দুই রিঅ্যাকট্যান্সের যোগ করতে হবে। এখানে একটা সেই এক্সটার্নাল রিঅ্যাকট্যান্সটা যোগ হবে প্রত্যেকটা ক্ষেত্রে। এই গেল। এখন আমরা এর একটা উদাহরণ নিয়ে আসি যেটা আমাদের স্টিভেনসন বই থেকে নেওয়া। এখানে দুটো সোর্স প্যারালাল অপারেশনে করছে। ভোল্টেজ সোর্স দুটো সমান মানগুলো, ভোল্টেজের মান দুটোই সেম ভোল্টেজে অপারেট করছে, কিন্তু রেটিং গুলো আলাদা আলাদা এখানে দেখতেই পাচ্ছ। আর এই দুটো সোর্সটা ইজ কানেক্টেড টু এ বাসবার। এই বাসবার থেকে একটা ট্রান্সফরমার দিয়ে একটা ট্রান্সমিশন লাইনের দিকে চলে গেছে। এইরকম একটা যার ট্রান্সফরমারের স্পেসিফিকেশনটা রেটিংটা দিয়ে দিচ্ছে। জেনারেটরের এইখানে যদি এই ঠিক ট্রান্সফরমারের লোড সাইডে যদি একটা 3 ফেজ ফল্ট হয় তাহলে এখানে ফল্ট কারেন্টটা বার করতে বলছে যে IG1 অর্থাৎ এই জেনারেটর কত সাবট্রানজিয়েন্ট কারেন্ট কন্ট্রিবিউট করছে, এই জেনারেটর G2 IG2 মানে জেনারেটর 2 সে কত কারেন্ট কন্ট্রিবিউট করছে, আর টোটাল কারেন্ট এখানে ফল্টের টোটাল কারেন্টটা কত সেটা হচ্ছে I ডাবল প্রাইম। এই তিনটে জিনিস এখান থেকে বার করতে বলছে। যেটা করতে গেলে অঙ্কটাকে হয়েছে কি যেহেতু এক এক বেজে আছে, তো সেই হিসেবে আমরা একটা কমন বেজে এটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আগে বার করে নেব। তো কমন বেজ হচ্ছে আমরা ট্রান্সফরমারের রেটিংটাকেই 75 MV এটাকে বেজ ধরে এসেছি। এইটাকে বেজ ধরলে দেখো আমাদের যেটা আসবে জেনারেটরের যে রিঅ্যাকট্যান্সটা হচ্ছে এটা আমরা আগে পিউ সিস্টেমে করে এসেছি। দেখো এই 0.25 যে পিউ এইটার হবে VBO নিউ ডিভাইড বাই VBO, এই যে VB নিউ সরি PB নিউ অর্থাৎ
বেস পাওয়ার ভোল্টেজ তো সেম, ভোল্টেজ তো সব জায়গায় সেম। দেখো ভোল্টেজটা এখানে সব জায়গায়, এখানে যদি 75 ধরো বা এই 69 ধরো, তাহলে এখানে 38, এই সাইডেও 13.8, এখানেও 13.8, এই সাইডেও 13.8। তার মানে বেস ভোল্টেজের কোনো পরিবর্তন হয়নি আর কি। ঠিক আছে, এখানে এটা বলে নিয়েছিল যে বেস ভোল্টেজ যদি 69 কেভি ধরো ট্রান্সফরমারের লোড সাইডে অর্থাৎ হাই টেনশন সাইডে, তাহলে বেস ভোল্টেজ অন দি এলটি সাইড ট্রান্সফরমারের অর্থাৎ জেনারেটরের সাইড 13.8 কেভি। এই কথা এখানে বলে দিয়েছে। তাহলে বেস ভোল্টেজের কোনো পরিবর্তন এখানে হয়নি, শুধু পাওয়ার বেজের আলাদা হয়েছে। সাবটার্মিনাল রিঅ্যাকট্যান্সটা জেনারেটর 1 নম্বর জেনারেটর রিঅ্যাকট্যান্স বার করে নিয়েছে। তারপরে সাবটার্মিনাল রিঅ্যাকট্যান্স, এই জিনিসটা তোমাদের দরকার নেই, এটাকে আমি এইভাবে অঙ্কটাকে করতে চাচ্ছি না। আমরা এটা থাকলো জেনারেটর রিঅ্যাকট্যান্স, সাবটার্মিনাল রিঅ্যাকট্যান্স বার করা থাকলো। জেনারেটর 2 এর সাবটার্মিনাল রিঅ্যাকট্যান্স ওইভাবে বার করে নাও। এখানে 25 ডিভাইডেড, এই যেখানে আসছে 75 ডিভাইড বাই 25 75। এখন আসলে আর ট্রান্সফরমার তো 0.1 পিউ, এখানে বুঝতে পারছো ট্রান্সফরমারের পিউ ভ্যালু চেঞ্জ হবে না, কারণ এটা 75, বেসও 75, এর রেটিংও 75, অতএব এটা 0.1 পিউ। এটা যাওয়ার পরে এখন এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখো। এই হচ্ছে জেনারেটর 1 এর সাবটার্মিনাল রিঅ্যাকট্যান্স ইন পিউ, এরকম নিউ বেজে, একটা নতুন বেজে। আর জেনারেটর 2 এর সাবটার্মিনাল রিঅ্যাকট্যান্স নতুন বেজে, ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স এই। এখানে ফল্ট হচ্ছে ট্রান্সফরমারের লাইন সাইডে। ফল্ট হলে আমাদের দরকার হবে যে এই টোটাল, আমি যদি এই দিক থেকে এই ফল্ট পয়েন্টের দিক থেকে এদিকে তাকাই, তাহলে ওই যে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা এখানে আমরা অ্যাপ্লাই করবো, থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করলে সোর্স গুলো শর্ট করো, তাহলে আসবে এই দুটো রিঅ্যাকট্যান্স প্যারালাল, তার সঙ্গে এই রিঅ্যাকট্যান্সটা সিরিজে। তাহলে এই দুটো প্যারালাল করলে হয় তার ভ্যালু এত, আর তার মানে এইটার সঙ্গে এই ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স সিরিজে হলো, টোটাল রিঅ্যাকট্যান্স হচ্ছে এই দুটো যোগফল। তার মানে ফল্ট কারেন্টটা হচ্ছে, সাবটার্মিনাল ফল্ট কারেন্টটা হচ্ছে টোটাল কারেন্টটা, যেটা সাবটার্মিনাল ফল্ট কারেন্ট সেটা হচ্ছে এই সোর্সের ভোল্টেজ, যেটা আমরা জানি আগেই বলে এসেছি। এই ভোল্টেজটা হচ্ছে, দেখো এখানে বলছে কি, একটা কথা বলা হয়নি আমার, যে বিফোর ফল ভোল্টেজ এট দি এইচটি সাইড ইজ 66, রেটিং বলছে 69, আমাদের বেজও 69, কিন্তু অ্যাকচুয়ালি ভোল্টেজটা সিস্টেমে 69 ছিল না, 66 ছিল। এর অর্থ দাঁড়াচ্ছে হয়তো জেনারেটরের এক্সাইটেশনটা কম হওয়ার ফলে জেনারেটরের টার্মিনালেও 13.8 হয়নি, একটু কম হয়েছে, এবং সেই অনুযায়ী ট্রান্সফরমারের এইচটি সাইডে ভোল্টেজটা 69 হয়নি, 66 হয়েছে। এরকম সিনারিও দিয়ে দিয়েছে। তাহলে এখানকার আমাদের অ্যাকচুয়াল ভোল্টেজটা বার করতে হবে পিউতে, ফল যখন হচ্ছে। এই ভোল্টেজটাকে আমি বলছি, এই পয়েন্টের ভোল্টেজটাকে বলছি ইজি। সেই ইজিটাই তাহলে হচ্ছে আমাদের ওই যে 60, এখানে 66 অ্যাকচুয়াল ভোল্টেজ ডিভাইডেড বাই বেস ভোল্টেজ 69, তার মানে এই ভ্যালুটা আসবে। এটা বোধহয় এখানে আমি দেখে নিয়েছি যে 0.957 এটা হবে, তুমি যদি ক্যালকুলেট করো তাই হবে। তাহলে সেই পয়েন্ট ইজির ভোল্টেজটা হচ্ছে 0.957 ডিভাইড বাই টোটাল ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স হচ্ছে এটা। এই হলো তোমার টোটাল ফল্ট কারেন্ট। এখন এই টোটাল ফল্ট কারেন্টকে চাচ্ছে তারপরে যে এই ব্রাঞ্চে কত কারেন্ট ফ্লো করছিল, যেটা IG1 আর IG2 এই দেখো দুটোর ভ্যালু, এই ব্রাঞ্চের কারেন্ট ডিভিশন রুল দিয়ে ওই দুই কারেন্টের মান এখান থেকে বার করে নিয়েছে। এই হয়ে গেল। তাহলে আমাদের যদি এইগুলোর প্রত্যেকটার ভ্যালুকে আমরা কিলো অ্যাম্পিয়ারে চাই, অ্যাকচুয়াল ইউনিটে চাই, তাহলে আমাদের এটা আসবে বেস কারেন্ট দিয়ে গুণ দিয়ে দেওয়া। প্রত্যেকটারই বেস কারেন্ট দিয়ে গুণ দাও। যেমন নাকি হচ্ছে যে বেস কারেন্ট অন দি জেনারেটর সার্কিট, সেটা হচ্ছে বেস পাওয়ার ডিভাইড বাই √3 ইন্টু বেস ভোল্টেজ। জেনারেটর সাইডের বেস ভোল্টেজ 13.8 কেভি, জেনারেটর সাইডের রেটিংটা দেওয়া আছে 13.8 কেভি, অতএব এটা বেস ভোল্টেজ ওখানে তাই। এই আমাদের হলো বেস কারেন্ট, তা গুণ দিয়ে দাও, এখানে বেস কারেন্ট দিয়ে দিলে এই সব কারেন্ট গুলো এখান থেকে বার হয়ে গেল। কিন্তু একটা জিনিস মনে রেখো, এই সব কারেন্ট এখান থেকে, এখানে একটা জায়গায় আমার দৃষ্টিতে এখানে একটু
ভুল আছে এখানে এই অঙ্কটার মধ্যে, আমি মনে করছি 2.75। দাঁড়াও দেখি টোটাল ফল্ট কারেন্টটা কত হয়েছিল, 2.75। তো তার কারণ এই সাইডের বেস ভোল্টেজটা পরিবর্তন হবে এই অঙ্কটার, এখানটায় এই ভ্যালুটা, এখানটার বেস পাওয়ার কারেন্টটা তো এরকম না, এই যে 3.18 না, এটা জেনারেটর সাইডে এই দুটো কারেন্টের বেজ, এই দুটো কারেন্টের একই বেজে, কিন্তু এই সাইডে ফল্ট যখন হলো এটা তো এইচটি সাইডে, এখানকার বেস কারেন্টটা তো আলাদা। সুতরাং এখানকার বেস কারেন্টটা হবে এই 75 ডিভাইড বাই √3 ইন্টু এই সাইডের যে বেস ভোল্টেজ, দ্যাট ইজ 69। অতএব এখানে এটা কি বোধ হয় ভুল হয়েছে, এই অঙ্কটার বেস কারেন্টটা সব জায়গায় এক রকমের হবে না, এখানে হবে যদি জেনারেটরের লাইন সাইডে আসে 69 কেভি সাইডে, তাহলে 75 ডিভাইড বাই √3 ইন্টু 69 হবে, এই কারেন্টটা মান আলাদা হবে, এবং এখানকার টোটাল সাবটাঞ্জিয়েন্ট কারেন্টের মান কিলো অ্যাম্পিয়ারেও আলাদা হবে। এই ভ্যালুটা একটু ভুল আছে এখানে করা, এটা তোমরা একটু ঠিক করে নিও, যদি অসুবিধা হয় পরে ক্লাসে আমার সঙ্গে আলোচনা করে নিও। তা এই গেল আমাদের মোটামুটি অঙ্কটার কথা। এখানে দেখো আমরা এ পর্যন্ত যে আলোচনা করে এসছি সেখানে ধরে এসছি জেনারেটর আনলোডেড কন্ডিশন ছিল। এখন সবসময় তো ভার্চুয়াল জেনারেটর লোডেড, জেনারেটর রান করছে, অপারেশনে আছে, সেই অবস্থা তো কোনোদিনও এমন হবে না যে ফল্ট সবসময় আনলোডেড কন্ডিশনে ফল্ট হবে। যখন জেনারেটর লোডে আছে তখনও তো হতে পারে। এই জন্য আমরা এই ফল্ট কারেন্টটাকে যদি লোডেড কন্ডিশনে ফল্ট হয় তখন আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট গুলো এবং এই ইন্টারনাল ভোল্টেজের মান যদি আমাদের বার করার দরকার হয় সেটা কিভাবে করব দেখো। যদি আমরা এখানে দেখছি যে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ জেনারেটর আন্ডার নরমাল লোড কন্ডিশনে এরকম দেখাচ্ছে। এই জেনারেটর সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স, ট্রান্সমিশন লাইন, এত ছোট লাইনের এক্সটার্নাল রিঅ্যাকট্যান্স, আর এটা হচ্ছে লোড। এখানে যদি ফল্ট অ্যাপ্লাই করা হয়, এখানকার ভোল্টেজ আমাদের হচ্ছে ভিএল বলছি আমরা, লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা, এখানে যদি আমরা একটা ফল্ট অ্যাপ্লাই করি এই জায়গাটায় লোডের টার্মিনালে, তাহলে দেখো সাবটাঞ্জিয়েন্ট পিরিয়ডে কিভাবে আমরা সিমুলেট করব। উদ্দেশ্য আমাদের এই সাবটাঞ্জিয়েন্ট কন্ডিশনে জেনারেটরের ইন্টারনাল ভোল্টেজটা বার করব লোডের কারণে, লোড থাকার কারণে এই ইন্টারনাল ভোল্টেজটা আন্ডার নো লোডের কন্ডিশনের থেকে ভিন্ন রকমের হবে, কারণ এখানকার এক্সাইটেশন লোডে থাকলে তো এক্সাইটেশন বেশি হবে নর্মাল নো লোডের থেকে। তা সেই বিবেচনাতে আমরা এখানে যদি ফল্ট হয়, দেখো ইকুয়েশনটা কিভাবে আমরা সাজাচ্ছি। এখানে সাবটাঞ্জিয়েন্ট কন্ডিশনে তখন এই এখানে যদি ফল্ট হয়, ফল্ট হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ফল্ট কারেন্ট তো একেবারে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় না, এটা একটা আরএল সার্কিট, এল এর কারণে ফল্ট কারেন্টটা ইনস্ট্যান্টিনিয়াস চেঞ্জ হয় না, এটা স্লো হয়। তো ইনস্ট্যান্টিনিয়াস কন্ডিশনে আমরা ধরে নিচ্ছি যে নর্মাল যে লোড কারেন্ট সেটা ফ্লো করছিল। তাই যদি হয় তাহলে দেখো এখানে আমাদের আসবে এই সার্কিটটা ক্লোজ করে দাও, সুইচটা ক্লোজ করলে ফল্ট অ্যাপ্লাই হলো, তাহলে ইন্টারনাল ভোল্টেজের মান হবে ইজি ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু এই যে ভিটি, এইটা টার্মিনাল ভোল্টেজ প্লাস এই এইখানকার ড্রপ, এই আইএল যেটা ধরে নিচ্ছি যে লোড কারেন্টে যেটা ছিল সেটা আইএল, তার সঙ্গে এইটার গুণ দিলে যে ড্রপ, সেই দুটো যোগ করে আমাদের এই ইন্টারনাল ভোল্টেজটা বার হলো। তো আমি এই পর্যন্ত দিয়ে এটাকে শেষ করে দিই, আমরা পরের জাস্ট পরের লেকচারটায় আমি এটাকে দিচ্ছি, এখানে আমি শেষ করে দিই আর কি এটা।